প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। সোমবার টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচ। মুস্তাফিজ ফিরতে পারেন একাদশে। সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। একাদশে শান্তর জায়গা নড়বড়ে। দ্বিতীয় ওডিআই খেলতে পারেন সৌম্য। 3 অধিনায়কের মতের অমিলে ভুগছে দল। ডিপিএলে দল বদলের শেষ দিনে লিটন মিরাজকে নিয়ে রূপগঞ্জের বড় চমক। রাডারে আছেন মুস্তাফিজ। হামজাদের কোচের তালিকায় সবচেয়ে বড় নাম বিয়ান স্টক। ইউরোপিয়ান ট্যাকটিস, জার্মান পাওয়ার, সমিতদের নিয়ে হতে পারেন নাম্বার 1। ক্রীড়া কার্ড পেলেন মুরসালিন ঋতুপর্ণারা। প্রধানমন্ত্রীকে নিজ বাসভবনে আমন্ত্রণ জানালেন আফিদা খন্দকার। মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সিরিজ বাঁচানোর ম্যাচে সোমবার ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে আসতে পারে একাধিক পরিবর্তন। ফুলফিট মুস্তাফিজ ফিরতে পারেন একাদশে। পরিবর্তন আসতে পারে উইকেটেও। মাস্ট উইন ম্যাচে পেসার শরীফুল পুনরাবৃত্তি করতে চান না প্রথম ম্যাচের ভুলের। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত করতে চায় অতিথি দল। হোম আপ ক্রিকেটে ম্যাচ শুরু সকাল 11টায়। রঙিন পোশাকের দুই ক্যাপ্টেন। মিরাজের ব্যাটিংয়ে লিটনের সেন দৃষ্টি। লাফিয়ে ওঠা বলটা খেলতেই পারলেন না ওয়ানডে অধিনায়ক। ছুটে গিয়ে তাই মিরাজকে লিটনের টিপস। তবে সেই টিপসটাও কাজে লাগাতে পারলেন কই। পরের বলটাও যে মিস। ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান টানা 2 সিরিজ জিতলেও মিরাজের পারফরমেন্স মন ভরাতে পারেনি দর্শকদের। ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে পারছেন না ব্যাটাররা। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে তাই সিরিজ বাঁচাতে সামর্থ্যের চাইতেও কিছুটা বেশিই দিতে হবে বাংলাদেশ দলকে। তবে দল নির্বাচন নিয়ে তর্ক থামছেই না। অবশ্য এসব নিয়ে ভাবছেন না প্রথম ওয়ানডের সেরা পেসার শরীফুল। লক্ষ্য তার সমতায়। দেখেন, এজ এ প্রফেশনাল আমরা যে 15 জন স্কোয়াড আছি সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই। ওনারা যে টিম দিবে সেই টিম নিয়ে আমরা নামবো ইনশাল্লাহ। মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি। সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো। দ্বিতীয় ওয়ানডের উইকেটেও আসছে পরিবর্তন, থাকবে খাসও। সিমাররা পাবে বাড়তি সহায়তা। সেই সঙ্গে লোয়ার অর্ডারের ব্যাটিংয়েও অবদান রাখতে চান শরীফুল। আমরা ফিল করি এবং কি আমরা এখন কাজ করতেছি। হয়তো লাস্ট ম্যাচটা আমরা কয়েকজন আমির ইশা যদি একটু ভালো করতে পারতাম ব্যাটিং হিসেবে, তো আমার মনে হয় যে আমরা ম্যাচটা আর একটু ডিপে যেতে পারতাম। ওডিআই প্রতিটা ম্যাচে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্টের জন্য আমার মনে হয়। সো এইখানে বেস্ট যে টিমটা সেটাই এখন মনে হয় যে খেলবে। এবং কি ম্যাচটা ফিটনেস বা বোলিং ওয়ার্কলোডের বিষয় আছে, তখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করে সব কিছু চিন্তা করে পরে রোটেশন করে খেলে। অন্যদিকে নিউজিল্যান্ড ফুরফুরে। টিম ফটো সেশনে খুনসুটি। ঢাকার অবাধ্য গরমকেও বাগিয়ে এনেছে ব্ল্যাক ক্যাপস। এবার সিরিজ জেতা চাই। মিরপুরের উইকেট দেখে কিছুটা বিস্মিত তাসমান সাগর পাড়ের দলটা। টসকে মানছেন গুরুত্বপূর্ণ। একটা দল হয়ে খেলে সিরিজ নিশ্চিত করতে চান দ্বিতীয় ওয়ানডেতেই। টস অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রচন্ড গরমে পরে ব্যাট করাটা সহজ নয়। একটা দল হয়ে খেলতে চাই। উইকেটে ঘাস আছে। আশা করছি পাকিস্তানের বিপক্ষে সিরিজের মতোই এ ম্যাচের উইকেট হবে। সিরিজ নিশ্চিত করে তৃতীয় ওয়ানডেতে নির্ভর হয়ে মাঠে নামতে চাই। নিজেদের সবশেষ 10টা ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড যেখানে হেরেছে মোটে 3টায়, সেখানে বাংলাদেশ জিতেছে সমান সংখ্যক। তার উপর 2022 সালের পর টানা 3টা সিরিজ জিততে পারেনি টাইগাররা। এবার সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার পালা। মাহবুব রেমন, স্টার নিউজ, ঢাকা। দ্বিতীয় ওয়ানডের একাদশে নাজমুল শান্তর জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তবে আফিফ পাচ্ছেন আরও একটা সুযোগ।
তিনি দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ হলে তৃতীয় ওয়ানডেতে 6 নম্বরে দেখা যেতে পারে মাহিদুল অঙ্কন কিংবা ফিরতে পারেন মোসাদ্দেক সৈকত। সবশেষ ম্যাচে 91, তার আগের ম্যাচে 45। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেকে এভাবে রাঙিয়েও পরের সিরিজে পাকিস্তানের বিপক্ষে একাদশে নেই সৌম্য সরকার, নেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের একাদশেও। তাতে থেমে থাকলে তো চলবে না, সেটা ভালোই জানা সৌম্যর। ছবিটা প্রথম ওয়ানডে চলাকালীন, একদিকে ম্যাচ চলছে, আরেকদিকে সৌম্যর ফেরার লড়াই। তপ্ত রোদে ফেরার তাড়নাটা চোখে পড়ার মতো। প্রশ্নের জায়গাটা সৌম্য ফিরবেন কোথায়? ওপেনিংয়ে তানজিদ তামিম ভালো করছেন, সবশেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেছেন সাইফ হাসান, তাই তো ওপেনিংয়ে জায়গা পাচ্ছেন না সৌম্য। তবে সুযোগটা আসতে পারে নাজমুল শান্তর জায়গায়। সবশেষ 13 ওয়ানডেতে হাফ সেঞ্চুরি না পাওয়া শান্ত দ্বিতীয় ওয়ানডেতে জায়গা হারাতে পারেন সৌম্য সরকারের কাছে। নাম্বার 6 নিয়েও আছে দোলাচল। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি আফিফ। শেষ ওয়ানডের পারফরমেন্স তো ছিল যাচ্ছে তাই, তবে টিম সূত্র বলছে আরও একটা সুযোগ পেতে পারেন আফিফ। সেরকমটা হলে অপেক্ষা বাড়তে পারে মাহিদুল অঙ্কনের। স্কোয়াডে না থেকেও আলোচনায় আছেন মোসাদ্দেক সৈকত, যে কোনো সময় দলের সুযোগের বার্তা পেয়েছেন। সুযোগটা চলে আসতে পারে তৃতীয় ওয়ানডের স্কোয়াডেই। সেরকমটা হলে তৃতীয় ওয়ানডের একাদশেও দেখা যেতে পারে মোসাদ্দেক সৈকতকে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ দলের ড্রেসিং রুমে অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে। এক সুতোয় কেন গাঁথা যাচ্ছে না ক্রিকেটারদের? সমস্যাটা কোথায়? ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক তত্ত্বের সাথে মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ। অভিযোগ রয়েছে 3 অধিনায়ক কেবল নিজেদের ফরম্যাটের দল নিয়ে ভাবেন। দলের মাঝে কি তাহলে দল তৈরি হচ্ছে? রহমান পেয়ারের রিপোর্ট। 3 ফরম্যাটের 3 অধিনায়কের মতের অমিল, ড্রেসিং রুমে বাড়ছে দূরত্ব। অভিযোগ রয়েছে অধিনায়করা নিজ নিজ সংস্করণ নিয়ে বেশি ফোকাসড, আর এর প্রভাবই কি পড়ছে টাইগারদের খেলায়। 3 অধিনায়ক, 3টা আলাদা চিন্তা, প্রত্যেকেরই থাকে আলাদা পরিকল্পনা ও দর্শন। এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে গেলে ক্রিকেটাররা অনুভব করেন নতুন করে নিজেদের প্রমাণ করতে হচ্ছে। অদৃশ্য একটা চাপ তৈরি হয়। 3 অধিনায়কের ভার বহন করতে গিয়ে বাংলাদেশ দল স্বাভাবিক ছন্দ হারিয়েছে, যে কারণে ক্রিকেটারদের এক সুতোয় বাঁধা সম্ভব হচ্ছে না। অভিযোগ রয়েছে টেস্ট অধিনায়ক শান্ত নিজের দল নিয়ে ভাবেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ তার নিজের পরিকল্পনায় ব্যস্ত, টি-20 অধিনায়ক লিটন আবার আলাদা ছকে হাঁটেন। 3টা আলাদা স্রোত বইছে। অনেকের মতেই নাজমুল শান্তকে যে প্রক্রিয়ায় ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল সেটা ঠিক না। 2025 সালে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগের দিন শান্তর বদলে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। টেস্ট সিরিজ শেষ করেই শান্ত নিজেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। সেই সময় থেকেই ড্রেসিং রুমে অস্বস্তির শুরু। 2025 থেকে 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শান্ত। 2027 সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ওডিআই দলের অধিনায়কত্ব করবেন মিরাজ। আর লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে 2028 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত। রহমান পেয়ার, স্টার নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের দিনে বড় চমক দেখিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ দিনে জাতীয় 2 অধিনায়ককে দলে ভিড়িয়েছে ঢাকার এই ক্লাব। একই সাথে কাটার মাস্টার মুস্তাফিজকেও দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান দলটির কর্ণধার লুৎফুর রহমান বাদল। অন্যদিকে দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন 2 তারকা লিটন ও মেহেদী হাসান মিরাজ। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আলোচিত ডিপিএলের দলবদলের শেষ দিনে বড় চমক লেজেন্ডস অফ রূপগঞ্জের ডাগআউটে। দেশের ক্রিকেটের 2 অধিনায়ককে একসাথে দলে ভিড়িয়েছে ক্লাবটা, যাদের উপস্থিতি সিসিডিএম প্রাঙ্গণে যোগ করেছে ভিন্ন মাত্রা। দলবদলের আগে স্টার নিউজেই দলটির কর্ণধার লুৎফুর রহমান বাদল জানান, এবারের টুর্নামেন্টে অংশ নেবে না তার দল লেজেন্ডস অফ রূপগঞ্জ। যদিও পরবর্তী সময়ে তামিমের অনুরোধে নিজের মত পাল্টেছেন এই ক্রিকেট সংগঠক। আমাদের সরকারের ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল
আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকব। দলে বড় তারকার উপস্থিতি বাদলের পুরনো দিনের স্বভাব। সাকিব মাশরাফি কিংবা সাব্বিরের মতো ক্রিকেট তারকাদেরও পরিয়েছেন রূপগঞ্জের জার্সি। ধারাবাহিকতা ধরে রেখেই লিটন মিরাজের পর এবার আরেক টার্গেট কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাফিজের সাথে আমার কথা হয়নি, আমার কোচের সাথে কথা হয়েছে। ওর মনে হয় একটা 20 তারিখ পর্যন্ত তার একটা রিহেব আছে। রিহেব থাকার পরে ও খেলতে পারবে কিনা তার উপরে নির্ভর করছে ও খেলবে কিনা লিগে। আসন্ন ডিপিএল এর জন্য আগের মৌসুমে ক্লাবটিতে খেলা 7 ক্রিকেটারকে ধরে রেখেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। শেখ মেহেদী, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় আর নাসুম আহমেদের মতো তারকারা খেলবেন দলটির হয়ে। এমন দল পেয়ে নিজেদের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন দুই ফরম্যাটের দুই অধিনায়ক। মিরাজের সাথে এর আগে কখনো খেলা আমি অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকার লিগে এই প্রথম খেলবো। খেলার পর আমি অ্যান্সারটা দিতে পারবো। আমরা তো একসাথে অনেক দিন ধরে আছি এবং আমরা একসাথে টেস্ট, ওডিআই, টি20 সবই খেলেছি এবং ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে। এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই। সো আশা করি ভালো হবে একসাথে। মৌখিকভাবে সাইফ হাসানের সাথে চুক্তির কথা থাকলেও দিনের শেষ মুহূর্তে বসুন্ধরা স্ট্রাইকার্সে যোগ দেন এই ওপেনার। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আবেদন করা কোচদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল নামটা বেন স্টক। 2015 সালে তার কোচিংয়ে 44 বছর বাদে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে পেরেছিল হাঙ্গেরি। প্লেয়িং ক্যারিয়ারে ছিলেন জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার, ছিলেন বরুশিয়ানদের সহকারী কোচ। ইউরোপিয়ান ট্যাকটিক্স, জার্মান পাওয়ার আর সলিড ডিফেন্সিভ টেকনিক স্টকের কোচিং ফিলোসফি। হামজা শমীদদের ম্যানেজ করতে এই জার্মান মাস্টার মাইন্ড হতে পারেন সেরা পছন্দ। তবে এমন হাই প্রোফাইল কোচকে সাইন করাতে বাফুফেকে গুনতে হবে মোটা টাকা। 44 বছরের আক্ষেপ ঘুচিয়ে হাঙ্গেরিকে ইউরোতে কোয়ালিফাই করা জার্মান কোচ বেয়ান স্টক। গুঞ্জন উঠেছে তিনি আবেদন করেছেন বাংলাদেশের কোচ হতে। 2015 সালে হাঙ্গেরির দায়িত্ব নিয়েই কোয়ালিফাই করেই দমে যাননি তিনি। গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 3-3 গোলে আটকে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হাঙ্গেরিকে তুলেছিলেন পরের রাউন্ডে। বেয়ান স্টক খেলোয়াড়ি জীবনে 6 বছর খেলেছেন বরুশিয়া ডর্টমুন্ডে, যেখানে জার্মান জায়ান্টদের হয়ে 140টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ডিফেন্ডার হয়েও করেছেন 7 গোল। স্টকের জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে 1988-89 মৌসুমে। ডর্টমুন্ডের হয়ে জেতেন জার্মান কাপ। জাতীয় দলে সুযোগ না পেলেও 1983 সালে খেলেছেন তৎকালীন পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-21 দলে। 1994-95 মৌসুমে স্টুটগার্টের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু তার। 2006-07 মৌসুমে পালন করেছেন নিজের সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সহকারী কোচের দায়িত্ব। 2018 সালে হাঙ্গেরি অনূর্ধ্ব-20 দলের দায়িত্ব নিয়ে সে বছরই পান জাতীয় দলের দায়িত্ব। এরপর লিখেছেন রূপকথা। ক্লাব পর্যায়ে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়ার বেশ কিছু ক্লাবে কোচিং করিয়েছেন বেয়ান স্টক। স্লোভাকিয়ার দল ডিএসসি দুনাইস্কা ত্রেসদার কোচ হিসেবে দলকে লিগে সর্বোচ্চ অবস্থানে তুলেছিলেন। বেলজিয়ান ক্লাব সার্কেল ব্রুজের মতো দলকে রেলিগেশন থেকে বাঁচানোর মতো কঠিন চ্যালেঞ্জেও সফল হয়েছিলেন তিনি। বাংলাদেশের কোচ হতে যত হাই প্রোফাইল কোচদের নামের গুঞ্জন শোনা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় নামটা নিঃসন্দেহেই বেয়ান স্টক। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। মিরপুরের গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 107 বছরের পুরনো এই মাঠটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। রবিবার সকালে মাঠ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী জানান, আদালতের রায় মেনে আইনি প্রক্রিয়ায় মাঠের অধিকাংশ অংশ উদ্ধার করা হবে। রাজধানীর মিরপুরে 100 বছর পুরনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। মাজার রোড সংলগ্ন এই মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করে তা পুনরায় খেলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার সকালে ঐতিহ্যবাহী এই মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে, এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও
এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসকও উপস্থিত ছিলেন। এই খেলার মাঠটাকে অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো জায়গায় অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে প্রায় ২ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে গিয়েছিলেন। এটি ঢাকা ১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ। বর্তমানে মাঠটি সংকুচিত হয়ে যাওয়ায় আশপাশের ১০টিরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে আছে। ডায়না জারিন, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিজ বাসভবনে আমন্ত্রণ জানালেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রবিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে মনোনীত খেলোয়াড়দের হাতে এই কার্ড তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম দফায় ৩০ মার্চ ১২৯ জনের হাতে এই কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামের বড় মঞ্চে জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার নিজের মনের কথাগুলো খুলে বললেন। জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের মেয়েদের সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে সাহায্যের দাবি জানাচ্ছি। সরকারের গৃহীত ক্রীড়া পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ডিসিপ্লিনে ক্রীড়াবিদদের দেয়া হবে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড। তারই অংশ হিসেবে দ্বিতীয় দফায় আরও ১৭১ জনকে দেয়া হলো এই সুবিধাপত্র। এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময়ে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে ১ লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এই কর্মসূচির বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। তবে চলতি বছরে ৩০০ জনকেই দেয়া হবে ভাতা, পর্যায়ক্রমে দেয়া হবে ৫০০ জনকে। এই কর্মসূচির আওতায় আনা হয়েছে জাতীয় নারী হকি দলকেও। নারী ফুটবলে ১৭ জন এবং পুরুষ ফুটবলে ১৮ জন পেয়েছেন এই কার্ড। আমাদের স্পোর্টস মিনিস্টার এবং রিসেন্ট গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে একটা বাড়তি মোটিভেশন বলেন। সো এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করবো 100%-এর বেশি দেওয়ার জন্য। তো এটা অবশ্যই আমাদের, আমি বলবো যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা দেশের জন্য ভালো এবং আমাদের নিজেদের পারফরমেন্সের জন্য ভালো। ফুটবল, দাবা, জিমন্যাস্টিক্স, উশু, কিক বক্সিং, জুডো, হ্যান্ডবল, টেবিল টেনিস, ভলিবল সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মাঝে কার্ড বিতরণ করা হয়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। এজেন্ডায় থাকলেও ৪ ঘন্টার দীর্ঘ বৈঠকে আলোচনায় উঠেনি জাতীয় দলের কোচ নিয়োগের ইস্যু। ২৮ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ২০২৬-২৭ ফুটবল মৌসুম। ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বিএফএল। স্বাধীনতা কাপ ছাড়াই শেষ হতে যাচ্ছে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভা বৈঠকে প্রথমবারের মতো সশরীরে হাজির সকল সদস্যই। ১৯ এজেন্ডায় আলোচনা শুরু হলেও তা থেমেছে ১০ আলোচ্যসূচিতে। বৈঠকে আলোচ্যসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয় ও বয়সভিত্তিক দলের বার্ষিক মূল্যায়ন পর্যালোচনা, একই সাথে জাতীয় দলের নয়া কোচের নিয়োগ সংক্রান্ত আলোচনা। কিন্তু ৪ ঘন্টার বৈঠকে হয়নি সেই বিষয়ে কোনো কথা। আজকের সভাতে আমাদের 10টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এই 2টি এজেন্ডা এখন আমাদের আজকের আলোচিত হয়নি। যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময়ে করতে পারবো। গ্রাসরুট ফুটবলে এএফসি কর্তৃক অর্জনকৃত সিলভার মর্যাদা বাড়িয়ে গোল্ড স্ট্যাটাস অর্জনে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। 23 মে ফিফা আন্তর্জাতিক গ্রাসরুট দিবস বিভাগীয় শহরগুলোতে উদযাপন করবে বাফুফে। ভবিষ্যতে এই গ্রাসরুট প্রোগ্রামগুলো আমাদের আরও জোরদার করার জন্য আমরা কিছু আলোচনা করেছি। রংপুর, রাজশাহী সহ আমরা চেষ্টা করছি আরও অনেকটা স্পটে এগুলোকে যেন খুদে ফুটবলারদেরকে নিয়ে আমরা এটা 23 মে একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করতে পারি।
এছাড়াও 22 মে বাফুফের কংগ্রেস অনুষ্ঠানের সিদ্ধান্ত এসেছে বৈঠকে। অন্যদিকে আসন্ন মৌসুমের বাজেট পর্যালোচনা, বিপিএল এর সিলেবাসে ফিফা সি লাইসেন্স অন্তর্ভুক্তি সহ খেলোয়াড়দের দাবি নিয়ে বুধবার ইসি কমিটির জরুরি বৈঠকে হবে আলোচনা। আমাদের যে ছেলেরা একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা তাদের সঙ্গে আমরা বসে কি তারা চায় এবং আমরা কি করতে চাই তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একটা আমরা সিদ্ধান্ত নিব। বৈঠকে নতুন মৌসুমের সূচি চূড়ান্ত করেছে বাফুফে। এবারও 5টি টুর্নামেন্ট দিয়ে মৌসুম রাঙানোর কথা বলছেন কর্তারা। 28 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে 2026-27 ফুটবল মৌসুম। 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ BFL। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। আগামী মাসেই সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। পূর্ণশক্তির পাকিস্তান দল ঢাকায় আসার ঘোষণা দিলেও ক্রিকেট মহলে এখন আলোচনার তুঙ্গে পিসিবির ঘোষিত 16 সদস্যের স্কোয়াড। কারণ এই দলে অভিজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে এমন 4 জন ক্রিকেটারকে যাদের এখনও টেস্ট অভিষেকই হয়নি। এদের মধ্যে একজন রীতিমতো বিশ্ব রেকর্ডের অংশীদার। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। এই তো কদিন আগেই বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল টিম পাকিস্তান। মে মাসে আবারও আসছে টেস্ট সিরিজ খেলতে। যেই দলে ওয়ানডে সিরিজের মতোই আছে চমক, টেস্টে আছে নতুন 4 মুখ যাদের নিয়ে আগ্রহের কমতি নাই। এমাদ বাট অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার, তালিকায় সবচেয়ে বড় নাম। 30 বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত সৈনিক, কিন্তু কেন তাকে নিয়ে এত আলোচনা? সম্প্রতি প্রেসিডেন্টস ট্রফিতে 32 উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। পিটিভির হয়ে একটা ম্যাচে মাত্র 40 রানের পুঁজি নিয়েও জয় ছিনিয়ে এনে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি, যেখানে তার উইকেট ছিল 4টা। 64টা প্রথম শ্রেণীর ম্যাচে 205 উইকেট, 2000-এরও বেশি রান। ইনিংসে 5 উইকেট নিয়েছেন 9 বার। বাংলাদেশের কন্ডিশনে এমন মিডিয়াম পেস আর কার্যকরী ব্যাটার হতে পারেন দলের ট্রাম্প কার্ড। টপ অর্ডারে পাকিস্তান আস্থা রাখছে 23 বছর বয়সী বাঁহাতি ওপেনার আবদুল্লাহ ফজলের ওপর। সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস ট্রফিতে 622 রান করেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পিএসএল এর রাওয়ালপিন্ডিতে ঋষাদের এই সতীর্থ কেবল ধৈর্যশীলী নন, প্রয়োজনে টি-20 স্টাইলে দ্রুত রান তুলতেও পারদর্শী। তার 1828 রানের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে আছে 4টা সেঞ্চুরি আর 10টা 50। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে সরাসরি জাতীয় দলের রাডারে আসার নাম আজান আওয়াইস। কায়েদে আজম ট্রফিতে 76.72 গড়ে 844 রান করে তিনি সবাইকে চমকে দিয়েছিলেন। মাত্র 2 বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারেই ঝুলিতে আছে 10টা সেঞ্চুরি। 48.6 ঈর্ষণীয় গড়ে 2673 রান করেছেন। এটাই বলে দেয় এই তরুণ লম্বা রেসের ঘোড়া। চতুর্থ নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ গাজী ঘড়ি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও টেস্টে এটাই তার প্রথম ডাক। 85.92 স্ট্রাইক রেটে ব্যাটিং করা গাজী ঘড়ি আধুনিক বাজবল ঘরানার ক্রিকেটের জন্য উপযুক্ত। ঘরোয়া ক্রিকেটে 531 রান করে আছেন তালিকার দ্বিতীয় সেরায়। অভিজ্ঞ শাহিন শাহ আফ্রিদি, রিজওয়ানদের সাথে এই 4 তরুণের অন্তর্ভুক্তি পাকিস্তান দলকে দিচ্ছে নতুন ভারসাম্য। বাংলাদেশের চেনা কন্ডিশনে এই আনকোরা প্রতিভাগুলো কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয়। তানজিম ঐশী, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টে টিউন।